আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সবাই অরণ্যের কথা মতো গাড়িতে উঠে চলে গেল আর অরণ্য দ্রুত গিয়ে একটা সিএনজিতে উঠে বসলো। সিএনজি কিছু দূর যেতেই মায়াকে রাস্তার পাশে দিয়ে হেঁটে যেতে দেখলো। অরণ্য সিএনজি চালককে এবার আস্তে আস্তে চালাতে বলল, যাতে ও মায়াকে ফলো করতে পারে। আর সেই ভাবনা মতোই অরণ্য সিএনজিতে বসে মায়াকে ফলো করতে লাগলো। কিছু দূর যেতেই অরণ্য দেখলো সেদিনের সেই শিশুটা রাস্তার পাশে বসে আছে। মায়া শিশুটির কাছে এগিয়ে গিয়ে শিশুটির মাথায় হাত বুলিয়ে কিছুক্ষণ আদর করে দিল। তারপর যেতে যেতে আরো কিছু মানুষের সাহায্য করছে মায়া। এসব দেখে অরণ্যের সব সন্দেহ ক্লিয়ার হয়ে গেল। ওর মন মস্তিষ্ক দুটোই এবার মানতে রাজি হয়ে গেল যে মায়াই ওর সেই সন্ধ্যা মালতী। তাহলে রিয়াকে, তার মানে আমি ভুল কাউকে আমার জীবন সঙ্গী করেছি? কথাটা ভাবতেই অরণ্যের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এটা আমি কি করলাম? আমার সাথে এমন কেন হলো? আমি তো আমার সন্ধ্যা মালতীকে চেয়েছিলাম, তাহলে অন্য কেউ কেন এলো আমার জীবনে? এখন কি করব আমি? আর ডাকতে পারছে না অরণ্য। মাথাটা পুরো হ্যাং হয়ে যাচ্ছে ওর। শরীরের সব স্নায়ুতন্ত্র অকাজও হয়ে পড়ছে। অরণ্য দেখলো মায়া একটা বাসে উঠে ভার্সিটির উদ্দেশ্যে চলে গেল। অরণ্য দিশেহারার মতো সিএনজি চালককে কোনো এক জায়গায় যাওয়ার কথা বলল। নির্জন নদীর কিনারায় মাথা চেপে ধরে বসে আছে অরণ্য। নিজের উপর প্রচন্ড পরিমাণ রাগ হচ্ছে, পারলে যেন নিজেকেই মেরে ফেলেও। আজ ওর একটা ভুলের জন্য সন্ধ্যা মালতীকে পেল না ও যদি নিজে দেখতে আসতো তাহলে হয়তো এই ভুলটা হতো না। ওর তো পুরো বিশ্বাস ছিল যে সন্ধ্যা মালতী ওর জীবন সঙ্গী হবে। তাহলে ওর বিশ্বাস এভাবে কেন হেরে গেল? কিন্তু আমি তো সেদিন আপুর কাছে সন্ধ্যা মালতীর ছবি দিয়েছিলাম, আর রিয়ার মা নাকি বলেছিল ছবির মেয়েটাই নাকি রিয়া। তাহলে এসব কিভাবে হলো? উনি কি তাহলে মিথ্যা বলেছিলেন, নাকি সেও কনফিউশনে বলে দিয়েছে? যেভাবেই হোক না কেন, ক্ষতিটা তো আমারই হয়েছে, আর এই ক্ষতির কোনো ক্ষতিপূরণও নেই। এই জন্যই বুঝি বিয়ের প্রথম রাত থেকে আমার এমন লাগছিল, কিছু একটা খালি খালি লাগছিল। সেই খালি কারণটা যে মায়া ছিল, আর এই জন্যই মায়াকে প্রথম দেখে ওর প্রতি অজানা টান অনুভব করেছিলাম। কারণ মায়াই যে আমার স্বপ্নকন্যা, আমার সন্ধ্যা মালতী, আমার হৃদয়ের রানী। কিন্তু এখন আমি কি করব? আমি যে আমার স্বপ্নকন্যাকে পেয়েও হারিয়ে ফেললাম। এখন এই অপূর্ণ জীবনের বোঝা কিভাবে বয়ে বেড়াবো আমি? সন্ধ্যা মালতীকে ছাড়া জীবনের বাকি পথ কিভাবে চলবো? যাকে আমি চাই না তার সাথে কিভাবে জীবন কাটাবো আমি? রিয়াকে কিভাবে নিজের স্ত্রী বলে মেনে নিব আমি? সন্ধ্যা মালতী ছাড়া অন্য কাউকে যে কিছুতেই এই মনে জায়গা দিতে পারবো না আমি। চাইলেও সেটা সম্ভব না আমার দ্বারা। কিন্তু এখন আমি এসব ঠিক করব কিভাবে? চাইলেই যে রিয়াকে এত সহজে আমার জীবন থেকে সরানোও যায় না। এখানে যে দুটো ফ্যামিলি ইনভলভ আছে, পরিবারের মান সম্মান জুড়ে আছে, আমি ইচ্ছে করলেই যা খুশি তাই করতে পারি না। যেখানে আমি নিজে পছন্দ করে বিয়ে করেছি, সেখানে বিয়ের পরদিনই কিভাবে বলবো যে এই বিয়ে আমি মানি না? আপুর জন্য বাবার আগেও একবার সমাজে মাথা হেট হয়েছে। এখন যদি আমিও এমনটা করি তাহলে হয়তো বাবা আরও ভেঙে পড়বেন। আর ছেলে হয়ে আমি কিভাবে সেটা হতে দিতে পারি? এখন যে আমার চারপাশে অথই সমুদ্র ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। না পারছি ডুবে মরতে, না পারছি বের হতে। জীবন এ কোন মোড়ে নিয়ে এলো আমায়? বাসায় এসে গাড়ি থেকে নেমে বাসার দিকে এগিয়ে যাচ্ছে সারা। হঠাৎ পেছন থেকে কেউ ডেকে উঠল, এই চশমিশ। সারার এতক্ষণের ফুরফুরে মেজাজটাই বিগড়ে গেল। ও জানে এটা ওই বিরক্তিকর লোকটা ছাড়া আর কেউই না। নেহাত বয়সী আর সম্পর্কে বড় দেখে ভদ্রতার খাতিরে কিছু বলে না সারা, না হলে এই লোকটাকে আচ্ছা মতো কিছু শুনিয়ে দিত সারা। অসহ্যকর লোক একটা। কিরে, চোখের সাথে সাথে কি কানের পাওয়ারও কমিয়ে ফেললি নাকি? ডাকছি শুনতে পাচ্ছিস না? সারা দাঁতে দাঁত চেপে পেছনে ফিরে দেখলো সাহিল পুল সাইডে ছাতা বিশিষ্ট চেয়ারে বসে আছে। সারা অনিচ্ছা সত্ত্বেও সেদিকে এগিয়ে গেল। সাহিলের সামনে এসে দেখলো সাহিলের চোখ মুখ কেমন লাল হয়ে আছে, যেন কোনো কারণে অতিরিক্ত রেগে আছে সে। কিন্তু কিসের রাগ এত তার? কে আবার তার পাকা ধানে মই দিল? যাকে যার খুশি তার উপর করুক গে রাগ, তাতে আমার কি? সারা অন্যদিকে তাকিয়ে দায়সারা ভাবে বলল, বলুন কি বলবেন? নিজের বাড়ির খাওয়া বুঝি তোর জন্য কম পড়ে যাচ্ছে, তাই জন্য অন্যের বাড়ির খাবার খেতে চলে গিয়েছিলি, তাই না? সারা এবার সাহিলের দিকে রাগি চোখে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, কি বলছেন এসব? আমি কার বাড়ির খাবার খেতে গেলাম? কেন, কাল থেকে অরণ্য ভাইয়া শ্বশুর বাড়ি পড়ে আছিস তো খাওয়ার লোভে, তাই না? নাকি ওখানে কোনো ছেলের সাথে টাঙ্কি মারতে গেছিস? সারা এবার রাগের সাথে সাথে একটু কনফিউজড হলো। আসলে ও বুঝতে পারছে না টাঙ্কি মারা মানে কি।
কিন্তু সেটা তো আর এই লোকটাকে বুঝতে দেয়া যাবে না। প্রেস্টিজের ব্যাপার স্যাপার বলে কথা, ভাববে যে আমি এইটুকু জিনিসও জানি না। তার উপরে এত কনফিডেন্স দেখিয়ে বলল, হ্যাঁ, টাঙ্কি মারতেই গিয়েছি। আমার টাঙ্কি মারা অনেক ভালো লাগে। আমার টাঙ্কি আমি মারবো, সকাল দুপুর রাতে মারবো, তাতে আপনার কি? হ্যাঁ। সারার কথা শেষ হতে না হতেই সাহিল হাওয়ার বেগে উঠে দাঁড়িয়ে সারার হাতের বাহু চেপে ধরে চোয়াল শক্ত করে বলল, তুই আগে বল কে সে, তারপর দেখ আমার কি। তোর সাহস আজকাল অনেক বেড়ে গেছে না? বড়দের মুখে মুখে তর্ক করা হচ্ছে। এখন বল ছেলেটাকে কি হলো বল। সারা কথা বলবে কি, ভয়ে তার হাতের ব্যথায় পরাণ যাই যাই অবস্থা। সারা ভীতু স্বরে বলল, কার কথা বলছিস শাহির ভাইয়া? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, এখন বুঝতে পারছিস না তাই না? এতক্ষণ ধরে বলছিস টাঙ্কি মারছিস, আর কোন ছেলে জিজ্ঞাসা করতেই বুঝতে পারছিস না? মজা হচ্ছে আমার সাথে? হ্যাঁ, ও ওটা তো আমি এমনিতেই বলেছি। আসলে আমি না টাঙ্কি মানে বুঝতে পারছিলাম না, তাই এমনি এমনি ওসব বলে দিয়েছি। সাহিল ভ্রু কুঁচকে বলল। হোয়াট? সারা ইনোসেন্ট ফেস করে বলল, সত্যি বলছি। সাহিল কি রিয়াকশন দিবে ভেবে পাচ্ছে না। সারার হাত ছাড়া দিয়ে 3 আঙ্গুল দিয়ে সারার কপালে হালকা টোকা দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুই আসলে একটা রাম গাধা। গাধার কম্পিটিশন একদম ফার্স্ট প্রাইজ পাবি তুই। যা এখন ভেতরে যা। সাহিলের বলতে দেরি, সারার গায়েব হতে দেরি লাগলো না। বেচারি ছুমন্তর হয়ে গেল ওখান থেকে। সারার বোকামির কথা ভেবে সাহিল ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসলো। কাল থেকে ওকে না দেখে যে রাগে মাথা গরম হয়ে গেছিল, সেটা যেন মুহূর্তে গায়েব হয়ে গিয়েছে। মেয়েটাকে রাগাতে ওর খুব ভালো লাগে, তাই তো ইচ্ছে করে ওকে রাগায়। ওর আগে যখন মুখটা গোমরা করে ফেলে, তখন ওর ফর্সা গাল আর নাকের ডগা লাল হয়ে যায়, একদম পাকা টমেটোর মতো লাগে। দেখতে এত কিউট লাগে, মন চায় একদম খেয়ে ফেলি। কিন্তু পাগলিটা এখনো অনেক ছোট, তাই তো মনের অব্যক্ত অনুভূতিগুলো ওকে বলতে পারি না। তবে ও যখন রাগ করে দূরে দূরে থাকে, তখন ভীষণ রাগ হয়। তাই তো সেই রাগে ওকে তখন আর রাগাই, আরও রাগাই। জানি না পাগলিটা কবে একটু বড় হবে আর আমাকে একটু বুঝতে পারবে। রাত 10টার দিকে অরণ্য বাসায় ফেরে। চোখে মুখে ক্লান্তি আর বিষণ্ণতার ছাপ। কোনো মহামূল্যবান কিছু হারানোর হতাশায় চেহারায় বিষাদের ছাপ ভেসে উঠেছে। জীবনটা যেন হঠাৎ করেই অগোছালো হয়ে গেল। কিভাবে সব গোছাবে সেটাও জানা নেই ওর। ভার্সিটির ছুটির সময় অরণ্য আবারও মায়ার ভার্সিটির সামনে গিয়েছিল। কেন গিয়েছিল তার উত্তর জানা নেই ওর। শুধু মনে হচ্ছিল মায়াকে দেখতে পারলে হয়তো ওর অশান্ত মনটা শান্ত হবে। আর সত্যি সত্যিই দূর থেকে মায়াকে দেখে ওর অশান্ত মনে এক প্রশান্তির বাতাস ছুঁয়ে গিয়েছিল। তবে মায়া চলে যেতেই আবারও কঠিন বাস্তবতা ঘিরে ধরে অরণ্যকে। যে বাস্তবতা অরণ্য না মানতে পারছে না ফেলতে পারছে। অশান্ত মনে সারাদিন ছন্নছাড়া পথিকের মতো এদিক ওদিক ঘুরে বেরিয়েছে। বাসায় মোটেও আসতে ইচ্ছে করছিল না ওর, কারণ বাসায় আসলেই সেই কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হবে ওর। তাই তো বাসায় আসতেই চাইছিল না। একবার ভেবেছিল ইহানের বাসায় চলে যাবে, আবার ভাবলো এতে করে সবাই চিন্তায় পড়ে যাবে, বিশেষ করে ওর মা। তাই ওর মায়ের কথা ভেবেই অগত্যা বাসায় চলে এলো অরণ্য। রুমে ঢুকে দেখলো রিয়া বিছানায় শুয়ে মোবাইল টিপছে। রিয়াকে দেখে অরণ্যের মনটা আরো বিস্বাদ হয়ে উঠল। এইবারই ওই রুমে ওর সন্ধ্যা মালতীকে আনতে চেয়েছিল। তার জায়গায় অন্য কাউকে দেখে অরণ্যের বুকের ভেতর কেমন হাহাকার শুরু হয়ে গেল। অরণ্যকে দেখে রিয়া তড়িঘড়ি করে উঠে অরণ্যের কাছে এগিয়ে এলো। অরণ্যের সামনে এসে হাসি মুখে হেলে দুলে বলল, তুমি এসে গেছো? সারাদিন কোথায় ছিলে? জানো বাড়ির সবাই বারবার শুধু তোমার কথা জিজ্ঞেস করছিল। কথা বলতে বলতে রিয়া অরণ্যের দিকে হাত বাড়াতে নিলেই অরণ্য ছিটকে সরে যায়। অরণ্যের কাছে প্রচুর অস্বস্তি আর বিরক্তিকর লাগছে রিয়াকে। প্রথমে ব্যাপারটা বুঝতে না পারলেও এখন অরণ্য বুঝতে পারছে কেন রিয়ার সামনে ওর এত অস্বস্তি লাগে। কারণ এই যে ওর সন্ধ্যা মালতীর না। অরণ্য অপ্রস্তুত ভাবে ওখান থেকে সরে গেল। অরণ্যের এমন বিহেভিয়ার রিয়াও অনেকটা অবাক হলো। লোকটার হাব ভাব কিছু বুঝতে পারছে না ও। সে তো ওকে পছন্দ করে বিয়ে করেছে, তাহলে এমন দূরে দূরে থাকে কেন? আমার মতো সুন্দরী বউকে রেখে উনি কিভাবে থাকেন? এমন হলে ওনাকে বিয়ের জন্য মানাবো কিভাবে? বাবা মা বারবার বলে দিয়েছে আমি যেন তাড়াতাড়ি কোনো বাহানায় অরণ্যকে বিয়ের জন্য মানিয়ে নেই, কিন্তু সে তো ধরাই দেয় না। বেচারা মনে হয় একটু বেশিই লাজুক টাইপের। ব্যাপার না, আমি নিজেই সব ঠিক করে দিব। আমার জ্বালানো থেকে বেশিক্ষণ দূরে থাকতে পারবে না।
অরণ্য ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ঘড়ি খুলছে। রিয়া বাঁকা হেসে অরণ্যের পেছনে গিয়ে ওর পেছন থেকে অরণ্যের ব্লেজারটা খুলতে নিলেই অরণ্য নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি নিজেই করতে পারবো, তোমার হেল্প লাগবে না। কথাটা বলেই অরণ্য কাভার থেকে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। রিয়া শুধু বোকার মতো তাকিয়ে রইল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে অরণ্য। দেয়ালে 2 হাত ঠেকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পিঠের শিরদাঁড়া দিয়ে পানি গড়িয়ে পড়ছে। শাওয়ারের পানি ওর শরীরকে ঠান্ডা করতে পারলেও ওর মনে যে ঝড় বইছে, হৃৎপিণ্ডে যে অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলছে, তা কিছুতেই ঠান্ডা হচ্ছে না। ইচ্ছে করছে চিৎকার করে কেঁদে মনের ধাপ বের করতে, কিন্তু সেটাও যে ও করতে পারবে না। বাবা বলেছে ছেলেদের নাকি কাঁদতে নেই, তাই তো সে মন খুলে কাঁদতেও পারছে না। তবে তার চোখ দিয়ে নীরব জলরাশি ঠিকই গড়িয়ে পড়ছে, যা শাওয়ারের পানির সাথে মিশে যাচ্ছে। 30 মিনিট পর অরণ্য শাওয়ার থেকে বের হলো। রিয়া এখনো বসে মোবাইল টিপছে। অরণ্য সেদিকে একবারও তাকালো না। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগলো। হঠাৎ কিছু একটা ভেবে অরণ্য রিয়ার কাছে এগিয়ে গেল। রিয়ার সামনে বসে নিজের ফোন থেকে মায়ার সেই ছবিটা বের করে রিয়ার সামনে ধরে বলল, আচ্ছা, তুমি কি এই ছবির মেয়েটাকে চিনো? রিয়া কিছুক্ষণ ভ্রু কুঁচকে ছবির দিকে তাকিয়ে রইল। তারপর একটু চিন্তা করার মতো করে ভাবতে লাগলো। অরণ্য এখনো মনে মনে আশা করছে ও যা জেনেছে তা যেন সত্যি না হয়। তাই শেষ আশা অনুযায়ী রিয়াকে ছবিটা দেখাচ্ছে। মনে মনে চাইছে রিয়া যেন নিজের কথাই বলে। তবে অরণ্যের শেষ আশাকেও ডুবিয়ে দিয়ে রিয়া বলে উঠল, আরে এটা আমাদের আশ্রিতা, মানে ওই মায়া। অরণ্য বিস্মিত চোখে রিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি এত শিওর কিভাবে হলে? আরে শিওর না হওয়ার কি আছে? এ বাবা, আদমের যুগের বড়কা শুধু ওর ছাড়া আর কারোর নেই। আর ওর আবার এইসব রাস্তার লোকেদের সাথে খুব খাতের, সবসময় এসব করেই ও। নিজের কোনো ওয়েট নেই ওর, নিজে আশ্রিতা তো, তাই ওর মতো বাকি লোকেদের প্রতি ওর একটু দরদ বেশি। রিয়ার কথায় অরণ্যের চরম রাগ হলো। তবুও চোয়াল চিবিয়ে রাগ দমিয়ে নিয়ে বলল, কিন্তু তোমার মা তো বলেছে এটা নাকি তুমি। কবে বলেছে? যেদিন তোমাকে আমাদের বাড়ি থেকে দেখতে গিয়েছিল। অরণ্যের কথায় রিয়ার কপাল কুঁচকে এলো। মা এটা কেন বলেছে? নিশ্চয় মা কোনো ঘাপলা মেরেছে। আর মা যখন বলেছে তখন নিশ্চয়ই কিছু একটা ভেবে বলেছে, তাই আমাকেও কথাটা ছেড়ে নিতে হবে। এসব ভেবে রিয়া জোরপূর্বক হেসে বলে উঠল, আরে এই বরকাটা তো প্রথমে আমার ছিল, পুরনো হয়ে যাওয়ায় আমি ওকে দিয়ে দিয়েছিলাম, তাই হয়তো মা ভেবেছে এটা আমি। রিয়ার কথা খুব একটা বিশ্বাসযোগ্য হলো না অরণ্যের কাছে। তবুও এ বিষয়ে আর কথা না বাড়িয়ে অরণ্যের উঠে চলে যেতে দিলেই রিয়া বলে ওঠে, বাই দ্য ওয়ে, তুমি এই ছবিটা কোথায় পেলে? আর মাকে কিসের জন্য দেখিয়েছিলে? অরণ্য অন্যদিকে তাকিয়ে বলল, পেয়েছি কোথাও, তোমার জানার দরকার নেই, শুয়ে পড়ো। অরণ্য আবারও চলে যেতে নিলে রিয়া আবারও বলে উঠল, কোথায় যাচ্ছ? খাবার খাবে না? এখন ক্ষুধা নেই, সময় হলে আমি খেয়ে নিব, তোমার চিন্তা করতে হবে না। কথাটা বলেই অরণ্য দরজা খুলে বেরিয়ে গেল। রিয়া বিড়বিড় করে বলল, যা খুশি তাই করুক, শুধু শুধু আমার বিউটি স্লিপ নষ্ট করতে পারবো না। রিয়া নিশ্চিন্ত মনে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। অরণ্য রুম থেকে বেরিয়ে ছাদে চলে এলো। ওই রুমে ওর দম বন্ধ হয়ে আসছিল। সত্যিটা জানার পরে রিয়ার সাথে এক রুমে থাকতে আরো বেশি অস্বস্তিকর লাগছে ওর কাছে। ছাদে এসে একটা বেতের হেলানো চেয়ারে হেলান দিয়ে বসে আকাশের দিকে তাকিয়ে রইল অরণ্য। আজ ওর জীবনটা এই কোন মোড়ে এসে দাঁড়ালো? এখান থেকে বের হওয়ার যে কোনো পথই পাচ্ছে না ও। অরণ্য ফোনটা বের করে মায়ার ছবিটা দেখতে দেখতে মনে মনে বলল, এমনটা কেন হলো সন্ধ্যা মালতী? তোমাকে পেয়েও কেন হারিয়ে ফেললাম আমি? এখন তোমাকে ছাড়া এই আমি যে শুধুই প্রাণহীন দেহ, তোমাকে কি কখনোই পাবো না আমি? এর মধ্যে 1 সপ্তাহ কেটে গেছে। সবকিছু ঠিক থেকেও অনেক কিছুই বেঠিক। প্রতিটা অতিবাহিত দিনের সাথেই পাল্লা দিয়ে বাড়ছে অরণ্যের বিষাদের জ্বালা। অরণ্য ঠিকমতো খাওয়া দাওয়া করে না, বেশিরভাগ সময় অফিসেই পড়ে থাকে। বাসায়ও আসে অনেক লেট করে। অরণ্য অনেক চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক করার, সবকিছু ভুলে নতুন করে শুরু করার। রিয়াকে মেনে নেওয়ার চেষ্টা করছে, কারণ ওর মতে রিয়ার তো কোনো দোষ নেই। তাই রিয়াকে একটা চান্স দিতে চাই ও। কিন্তু চাইলেই কি সব সম্ভব হয়? যেমনটা সম্ভব হচ্ছে অরণ্যের কাছে। অরণ্য চেয়েও মায়াকে ভুলতে পারছে না, আর না পারছে রিয়াকে মেনে নিতে।
রিয়ার সামনে গেলেই ওর কেমন বিরক্তিকর লাগে। ছোঁয়া তো দূরের কথা, কথা বলতেই অস্বস্তি লাগে। বরং দিন দিন মায়ার প্রতি টান যেন আরো বেড়ে যাচ্ছে ওর। না চাইতেও অরণ্যের অবাধ্য মনটা বারবার শুধু মায়াকেই দেখতে চায়। তাই তো রোজই অরণ্য মায়ার ভার্সিটির সামনে গিয়ে দূর থেকেই মায়াকে দেখে। অরণ্য জানে ও যা করছে তা ঠিক না, কিন্তু এছাড়া যে আর কোনো উপায় নেই ওর কাছে। এই অশান্ত মনটা যে মায়াকে দেখেই একটু শান্ত হয়। ওই একটুখানি সময় যেন সারাদিনের শান্তি এনে দেয় অরণ্যের মন প্রাণ জুড়ে। না হলে যে ও দম বন্ধ হয়ে মারা যাবে। অরণ্যের পরিবর্তন বাসার লোকজনও কিছুটা খেয়াল করেছে, বিশেষ করে ইরিন কয়েকবার জিজ্ঞেস করেছে অরণ্যকে কিছু হয়েছে কিনা, কিন্তু অরণ্য বলেছে কিছুই হয়নি। ইহানও ব্যাপারটা খেয়াল করেছে, সেও কয়েকবার জিজ্ঞেস করেছে, তাকেও কিছু বলেনি। আসলে অরণ্য খুব চাপা স্বভাবের, নিজের সমস্যার কথা সহজে কাউকে বলে না, নিজের জন্য অন্যকে প্যারেশান করতে চায় না। আর এই ব্যাপারটা তো এমনিতেও অনেক সেন্সিটিভ, চাইলেও সবাইকে বলা যায় না। রিয়া এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে অরণ্যকে তার মোহে ডুবানোর, তবে সে প্রতিবারই বিফল হচ্ছে। অরণ্যকে ছোঁয়া তো দূরের কথা, অরণ্য ওর সাথে দিনে দুটো কথা বলে কিনা সন্দেহ। অরণ্যের এমন বিহেভিয়ারের কারণ কিছুই বুঝতে পারছে না রিয়া। অরণ্যকে পটিয়ে বিয়ের কথা বলবে সেই সুযোগটাও পাচ্ছে না ও। অন্যদিকে অরণ্যের বাড়ির এত ঝামেলায় চরম বিরক্ত হয়ে যাচ্ছে ও। এই বাড়িতে এত মানুষ, সকাল সকাল উঠে এদের জন্য নাস্তা বানাতে হয়, আরো কত কাজ করতে হয়। যদিও বেশিরভাগ কাজের লোকই করে, তবুও এত মানুষের ঝামেলায় তিক্ত হয়ে উঠছে রিয়া। ও ভেবে পায় না এই যুগেও এত বড় জয়েন্ট ফ্যামিলিতে থাকার মানেটা কি। অসহ্যকর। রিয়া শুধু সুযোগের অপেক্ষায় আছে, একবার অরণ্যকে পটাতে পারলেই ওকে নিয়ে আলাদা হয়ে থাকবে। এত মানুষের ভিড়ে থাকতে পারবে না ও। মায়ার জীবন সেই একই গতিতেই চলছে, কোনো পরিবর্তন না হয়েও যেন আবার কিছুটা পরিবর্তন এসেছে। অরণ্য চলে যাওয়ার পর থেকেই কেন যেন অজান্তেই অরণ্যের কথা বারবার মনে উকি দেয়। নিঝুম একাকী রাতে হঠাৎই তার কথা মনে পড়ে বুকের ভেতর কেমন ধুকপুক করে ওঠে। কেন এমন হয় তা জানা নেই মায়ার। তবে কি ওরা স্বামী স্ত্রী বলে এমনটা হয়? পাশের বাড়ির দাদির কাছে থেকে শুনেছিল স্বামী স্ত্রীর সম্পর্ক নাকি অলৌকিক এক পবিত্র সম্পর্ক। এই সম্পর্কে নাকি আপনা আপনি একজন আরেকজনের প্রতি মায়ার সৃষ্টি হয়। তাহলে সেজন্যই কি আমার এমন লাগে? আচ্ছা, ওনারও কি আমার জন্য কোনো টান অনুভব হয়? কথাটা ভেবে মনে মনে তাচ্ছিল্যের সুরে বলে, তুইও না মায়া কি সব ভাবিস? তার কাছে রিয়ার মতো সুন্দরী বউ থাকতে তোর মতো কুৎসিত মেয়েকে কেন মনে পড়তে যাবে? তাই এসব ফালতু চিন্তা ভাবনা করে নিজেকে বোকা বানাস না। মায়া আরেকটা জিনিস খেয়াল করেছে, ভার্সিটিতে কেন যেন মনে হয় ওকে কেউ দেখছে, কিন্তু চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পায় না ও। আরও একটা ব্যাপার হচ্ছে, আজকাল প্রায়ই একটা ব্ল্যাঙ্ক কল আসে। ফোন রিসিভ করে হ্যালো হ্যালো বলে যায়, কিন্তু ওপাশ থেকে কোনো জবাবই আসে না। শুধু মাঝে মধ্যে ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যায়, আর সেই শব্দেই কেন যেন মায়ের হৃদস্পন্দন বেড়ে যায়। শেষে না পেরে মায়া ফোন কেটে দিয়ে নাম্বারটা ব্লক করে দেয়, কিন্তু পরে আবারও অন্য একটা নাম্বারে সেই একই ফোন আসে। মায়া তখন রেগে গিয়ে অনেক কিছুই বলে, তবুও ওপাশ থেকে কোনো প্রত্যুত্তর আসে না। মায়ার ভাবনার মাঝেই হঠাৎ করে ফোনটা বেজে উঠল। মায়া বিরক্ত হয়ে ভাবলো ওই লোকটাই হবে, তবে ফোন সামনে নিয়ে দেখলো এটা সারার কল। সারা ভিডিও কল করেছে। মায়ার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। মেয়ে দুটো সত্যিই অনেক মিষ্টি। এখান থেকে যাওয়ার পর থেকেই প্রায়ই ওকে ফোন দিয়ে কথা বলে। মায়ারও অনেক ভালো লাগে ওদের সাথে কথা বলে। মায়া মুচকি হেসে ফোনটা রিসিভ করে সামনে ধরলো। ওপাশে সারা আর রাইসা ক্যামেরার সামনে বসে আছে। সারা হাত নেড়ে হাসি মুখে বলল, হাই মায়া আপু, কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও অনেক ভালো আছি। জানো, আজকে না একটা গুড নিউজ আছে, শুনবে? কি গুড নিউজ? আজ না রাইসা আপুর বয়ফ্রেন্ড নিশান জিজু তার পরিবার নিয়ে আসছে বিয়ের কথা পাকা করতে। তাই নাকি? এটা তো সত্যি অনেক ভালো খবর। কংগ্রাচুলেশনস রাইসা। রাইসা বলে উঠল, থ্যাংক ইউ আপু, তবে শুধু মুখে বললে চলবে না, বিয়েতে কিন্তু তোমাকে আসতে হবে, বুঝেছো? সারাও বলে উঠল, হ্যাঁ হ্যাঁ আপু, তুমি কিন্তু অবশ্যই আসবে, অনেক মজা হবে। তোমার দাওয়াত সবার আগে, তুমি 7 দিন আগেই চলে আসবে। মায়া আপাতত ওদের মন রাখার জন্য বলল, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে।
অরণ্য অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে সিঁড়ি বেয়ে নেমে আসছে। সারা আর রাইসা ড্রয়িং রুমের সোফায় বসে মায়ার সাথে ভিডিও কলে কথা বলছিল। মায়া ফোনের ক্যামেরায় সারা রাইসার পেছনে অরণ্যকে সিঁড়িতে দেখতে পেল। হঠাৎ অরণ্যকে দেখে মায়ার বুকটা কেমন কেঁপে উঠল। অরণ্য সেদিকে খেয়াল না করেই চলে যাচ্ছিল। হঠাৎ সারার মুখে মায়া আপু নাম শুনে অরণ্যের কদম আটকে গেল। অরণ্য পাশে তাকিয়ে দেখল সারা আর রাইসা ফোনের দিকে তাকিয়ে কথা বলছে।